মানুষ ঈদের আনন্দ পায় এমন ভোট উৎসবের প্রত্যয় কমিশনের। যত দ্রুত সম্ভব নির্বাচন চায় বিএনপি, আগে সংস্কার দাবি জামায়াতের। ঋতু পরিবর্তন, বাড়ছে শিশুর জ্বর, ঠান্ডা, কাশি আর নিউমোনিয়া। শিশুকে যত্নে রাখতে অভিভাবকদের সতর্ক করলেন চিকিৎসকরা। অবৈধভাবে ইউরোপে যাওয়ার স্বপ্ন সর্বশান্ত করছে বহু পরিবারকে। বৈধ শ্রমবাজার নিশ্চিতে কূটনৈতিক তৎপরতার তাগিদ বিশেষজ্ঞদের। এবং ইউএসএইডের $29 মিলিয়ন সহায়তা বাংলাদেশে কে পেয়েছে জানেন না ট্রাম্প। ভারতে ভোটার টানতে 21 মিলিয়ন খরচ করেছেন মোদি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। মানুষ ঈদের মতো আনন্দ পায় এমন ভোট উৎসব করতে চায় কমিশন। শনিবার দুপুরে শ্রমবাজারের কুতুবদিয়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তোলা হবে। ভোট কেন্দ্রে বাধা প্রদান কিংবা বিশৃঙ্খলা সহ্য করা হবে না উল্লেখ করে সিইসি বলেন, কোনো অপরাধ কর্মকাণ্ড করতে দেয়া যাবে না। ঈদের আনন্দের মতো একটা ভোট উৎসব করতে চাই, মানুষ যাতে ঈদের আনন্দ যেরকম হয় সেইভাবে যাতে ভোটটাকে যাতে উদযাপন করতে পারে, আমরা সেরকম একটা ব্যবস্থা সৃষ্টি করতে চাই। আমরা শুধু ভোট দিলে হবে না, অন্যদের ভোটের অধিকারটা রক্ষা করতে হবে। সবাই মিলে রক্ষা করবো আমরা ইনশাআল্লাহ। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে তাগাদা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষ নিরপেক্ষ ভোট দেখতে চায়। শনিবার যশোরে জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি। এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে। আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে, বাংলাদেশ নামক আমাদের যে প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমিকে পুনর্গঠন করা। জনদুর্ভোগ নিরসনে আগে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে কিছু মৌলিক সংস্কারের তাগিদ দিয়েছেন তিনি। শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ জেলা জামায়াতের এক পথসভায় তিনি এসব কথা বলেন। এদিকে লক্ষ্মীপুরে এক জনসভায় অবিলম্বে দলের কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। চাঁদপুর ও লক্ষ্মীপুর প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। লক্ষ্মীপুর থেকে ফেরার পথে চাঁদপুরের হাজীগঞ্জে দলীয় এক পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। স্থানীয় ও জাতীয় নির্বাচন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন তিনি। স্থানীয় নির্বাচন হলে জনগণের এই দুর্ভোগটা কাটবে, তারপরে অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় মৌলিক কিছু সংস্কার হতে হবে। 5 তারিখ একটা গোষ্ঠী খান খান হয়ে ভেঙে পড়েছে। এরকম অপরাধ যারাই করবে 5ই আগস্ট তাদেরকে জানিয়ে দিচ্ছে। 5ই আগস্ট প্রত্যেক বছর কমপক্ষে একবার আসে। এর আগে লক্ষ্মীপুরে জেলা জামায়াত আয়োজিত জনসভায় তিনি বলেন, কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। এবার এ নিয়ে কঠিন অবস্থান নেবে জামায়াতে ইসলামী। 6টি মাস চলে গেল, বাংলাদেশ ফ্যাসিবাদীদেরকে তাড়ালো, কিন্তু ফ্যাসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল। সবাই বের হয়ে আসলেন, এখনো আজহারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে। আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নিজে গ্রেপ্তার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকার ঘোষণা দিয়ে শফিকুর রহমান বলেন, প্রয়োজনে জামাতের 3 কোটি সমর্থক জেলে যেতে প্রস্তুত। আমি সরকারকে অনুরোধ করেছি, আগামী 25 তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে
আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেফতার করুন এবং আমাকে কারাগারে পাঠান। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বিভিন্ন সরকারের কাছে নানা রকম সুযোগ সুবিধা নেয়ার জন্য সাংবাদিকদের সমালোচনা করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এটা কোনোভাবেই কাম্য নয়। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আগস্ট গণ আন্দোলনের অর্জন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে। সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর ২১শে পদক প্রাপ্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে জীবনী লিখে বেশ চাপের মুখে পড়তে হয়েছিল মাহফুজুল্লাহকে। প্রেসিডেন্ট জিয়ার উপর, বেগম খালেদা জিয়ার উপর এখানে আলোচনা এসছে স্বাধীনতার প্রথম দশকের রাজনীতি সম্পর্কে। সাংবাদিক মাহফুজুল্লাহকে মরণোত্তর ২১শে পদকে ভূষিত করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপি নেতারা। গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয় মাহফুজুল্লাহকে দিতে হবে। স্বৈরাচার পতনের জন্য যে জিনিসগুলো পুঞ্জীভূত হয়েছে বিগত বছরগুলোতে, সেখানে মাহফুজুল্লাহ ভাই বিরাট অবদান। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সাংবাদিকদের নীতি নৈতিকতা থাকাটা খুব জরুরি, যা ছিল মাহফুজুল্লাহর। এবং উনি সেই সময় যে প্রেডিকশন করেছেন যে উনি আরো স্ট্রঙ্গার হয়ে ফিরে আসবেন খালেদা জিয়া, সেটা হয়েছে। মাহফুজুল্লাহ ভাইদের মতো হিরো খুব কম, প্রচুর তারা স্কলাস্টিসিজমে তারা স্পেন্ড করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃত করা হয়েছে। আজকে অন্তত আশাবাদী আমরা সবাই, সেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে। সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। সাংবাদিক হিসেবে মাহফুজুল্লাহ শুধু লিখেই যাননি, সবখানে সক্রিয় অংশগ্রহণ ছিল বলে মন্তব্যও করেন বিএনপি মহাসচিব। সাংবাদিকরা সবাই চেষ্টা করে অন্তত মাহফুজুল্লাহর মতো হতে। জাতীয় প্রেস ক্লাবে সিএনজি অটোরিকশা শ্রমিক দলের এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে। মহান আল্লাহ তাআলা যদি কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের সরকারের দায়িত্ব পরিচালনার কোনো সুযোগ যদি এই দেশের মানুষ আমাদের দেয়, আপনাদের যে যৌক্তিক দাবি দেওয়া আছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ব্যক্তি বা গোষ্ঠী নয়, জনগণের স্বার্থে রাজনীতি করলে কেউ সরাতে পারবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। দেশের সেবা করতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজনীতিতে আসার আহ্বান জানান তিনি। আর জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ছাত্র সংগঠনগুলোকে ধীরে চলতে হবে। রাজনীতির পুরাতন ধারায় চললে ছাত্রলীগের মতোই পরিণতি হবে। শনিবার রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, রাজনৈতিক দলের স্বার্থকে এক পাশে রেখে জনগণের স্বার্থ, দেশের স্বার্থকে সামনে নিয়ে কাজ করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশে কেউ আমাদেরকে আর রুখতে পারবে না। ভবিষ্যতে আমরা একসাথে রাজনৈতিক স্ট্রাগলে যাব। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব। আপনাদের কাছে ট্রেনিং রয়েছে, সেই ট্রেনিংগুলো যদি কোনো বিদেশি শক্তি আসে আমরা প্রয়োগ করতে বাধ্য হব। যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরও ৭৬৯ জন গ্রেপ্তার হয়েছে। শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর। শুক্রবার বিকেল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি ১ নলা বন্দুক, ২টি কার্তুজ, ৪টি রামদা ও ২টি চাপাতি। সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে ৮ ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার এক ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বাসে নারী যাত্রীদের ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি তদন্তাধীন।
গেল 17 ফেব্রুয়ারি রাতে বাসে ডাকাতি এবং শ্লীলতাহানির ঘটনা ঘটে। শুক্রবার বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে অজ্ঞাত 8 থেকে 9 জনের বিরুদ্ধে মামলা করলে রাতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলা পুলিশ। টাঙ্গাইল জেলা পুলিশ ইতোমধ্যে এই মহাসড়ক বাস ডাকাতির 3 জন সক্রিয় সদস্য গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরও কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি এবং আশা করছি খুব শিগগিরই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব। মূল্যস্ফীতির লাগাম টানা সহ অর্থনীতির ঝুঁকি কমাতে সরকার কাজ করছে বলে জানালেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান। আর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সায়েরা ইউনুসের দাবি, মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। আগস্টের পর টাকা ছাপানোর যৌক্তিক পর্যায়ে এসেছে বলে জানালেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ। শনিবার মতিঝিলে ডিসিসিআই আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বেসরকারি খাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বিদ্যমান অবস্থা ও ভবিষ্যৎ পর্যালোচনা শীর্ষক সেমিনার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ। 2024-এ ইউএস আমাদের জিডিপি দাঁড়িয়েছে প্রায় $450 বিলিয়ন with a growth of 4.22%. Private investment to GDP is almost 24%. আমাদের এফডিআই ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এ $1.41 বিলিয়ন। আলোচনায় গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, মূল্যস্ফীতির লাগাম টানতে বাস্তবসম্মত তদারকি প্রয়োজন। গত বছর এসে ইন্টারেস্ট রেটটাও অ্যাডজাস্টেড হয়েছে, টাকা ছাপানোটাও যৌক্তিকতার মধ্যে নিয়ে আসা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নতুন নেতৃত্ব। তবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সায়েরা ইউনুস বলেন, কয়েক বছর ধরেই দেশের অর্থনীতিতে মাথা ব্যথার কারণ উচ্চ মূল্যস্ফীতি। তবে আশার কথা, বর্তমানে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। ইনফ্লেশন কমতে শুরু করেছে, কারণ ইনফ্লেশনের কারণ আরেকটা ছিল ফুড ইনফ্লেশন। এখন ফুড ইনফ্লেশনটা যেহেতু কমছে, আমাদের ভেজিটেবল প্রাইস কমছে, প্রোটিনের প্রাইস কমছে, খুব একটা ফ্লাকচুয়েশন দেখা যাচ্ছে না এবং এটার ইম্প্যাক্ট, এক্সচেঞ্জ রেটের ইম্প্যাক্টটা এখন আর ইনফ্লেশনের উপর সেভাবে আসবে না। অর্থনীতির অনেকগুলো ঝুঁকি নিয়েই পথ চলা শুরু করে বর্তমান অন্তর্বর্তী সরকার, যার অন্যতম উচ্চ মূল্যস্ফীতি। সব ঝুঁকি কমাতে সরকার কাজ করছে বলে জানালেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে আমরা যখন সারপ্লাস, এই সুসংবাদটাও অন্তত আমাদের বলা দরকার। আজকে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে আমরা যে সংকট কাটিয়ে একটা স্বস্তির জায়গায় আসছি, সেটাও তো আমাদের একটু বলা দরকার। আমি বলছি না যে উই আর অলওয়েজ ইন দি চ্যালেঞ্জ, উই আর অলওয়েজ উইথ দি প্রবলেমস। আমরা এর মধ্যে থেকে কিন্তু উঠে আসছি। বেকারত্ব কমানোর দিকে সরকারের মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন আলোচকরা। আমাদের যুব সমাজ সেটাকে আমরা যে বেকারত্ব, সেখান থেকে মুক্তি দিতে পারি না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ঋতু পরিবর্তনের কারণে বাড়ছে শিশুর জ্বর, ঠান্ডা, কাশি এবং খোস পাঁচড়াজনিত রোগ। মা বাবার অবহেলায় অনেক শিশু ভুগছে দীর্ঘমেয়াদী নিউমোনিয়ায়। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডাক্তার শফিকুর রহমান বলেন, ঠান্ডা গরমের মিশ্র অনুভূতির কারণে সৃষ্ট এসব রোগ থেকে বাঁচতে শিশুকে যত্নে রাখার বিকল্প নেই। অভিভাবকদের এই বিষয়ে আরও সচেতন হতে হবে। সুরাইয়া মুনি জানাচ্ছেন বিস্তারিত। শীত গরমের মিশেলে ঋতু পরিবর্তনের সময়টাতে শিশু আর বৃদ্ধরাই আক্রান্ত হয় বেশি। নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা, শুকনো কাশি আর ঠান্ডা জ্বরে আক্রান্ত রোগী বাড়ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। বাবা মা অভিভাবকরা জানান, এসব রোগে আক্রান্ত শিশুর কষ্টের কথা। পটুয়াখালী ছিলাম, হাসপাতাল ভর্তি, ওখান থেকে রেফার করছে, কাশি কমে না। গরমের জ্বর শরীরে সবসময় থাকে, গতর সবসময় গরম থাকে। আর ছোট মেয়ে চুলকানি হয়েছে, কাশে, মানে অতিরিক্ত কাশে। আর চুলকানি, তারপর হয়েছে কান পাকছে, ঠান্ডা, কাশ, প্রায় 3-4 দিন ধরে। কোনো সময় অবস্থা জটিল আকার ধারণ করে বলে জানান তারা। অ্যালার্জিতে ভরে গেছে, তো ওই জন্য আসছি। সারা শরীর ব্যথা করে, মাথা চুলকায় আর আবার পায়েও চুলকায়। মাথায় খুশকি আর সারা শরীরে ওই যে কালো কালো দাগ হয়ে যায়,
আর এই যে পা ফেটে রক্ত বের হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার শফিকুর রহমান বলেন, শিশুদের এসব রোগের বেশিরভাগই ভাইরাসজনিত। উপযুক্ত চিকিৎসা না পেলে ভাইরাসের পরপরই ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। এই সময় বাচ্চারা যে ফ্যামিলি এনভায়রনমেন্টে ক্লোজ কন্ট্যাক্টে থাকে, সেখান থেকে যে সমস্ত ছোঁয়াচে চর্মরোগ আছে সেগুলো পরিমাণ বেশি পায়। বিশেষ করে খোসপাঁচড়া, চুলকানি এই সময় কিন্তু বেশি হয়। পরিষ্কার উন্নত জীবনের আশায় অবৈধভাবে বিদেশে পাড়ি জমাতে গিয়ে প্রতি বছর সর্বশান্ত হচ্ছে বহু পরিবার। কেউ সাগরে ডুবে অথবা অপহরণকারীদের নিশানায় পড়ে অকাতরে প্রাণ হারাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যু ও সর্বশান্ত হওয়া বন্ধে বৈধভাবে জনশক্তি পাঠাতে ইউরোপের দেশগুলোর সাথে কূটনৈতিক আলোচনার বিকল্প নেই। শ্রমখাতের অনিয়ম দুর্নীতি নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ 4র্থ পর্ব। সহায়তা করেছেন মাদারীপুর প্রতিনিধি আরিফুর রহমান। উন্নত জীবনের আশায় মৃত্যু ভয়কে উপেক্ষা করে প্রতি বছর সমুদ্রপথে অবৈধভাবে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন অনেক বাংলাদেশি। এতে সাগরে ডুবে অথবা অপহরণকারীদের নিশানায় পড়ে অকাতরে প্রাণ হারান অনেকেই। আর এর মাসুল গুনতে হয় পরিবারের সদস্যদের। তাও চাই না, আমার বাবারে চাই, আমার অনেক কষ্টের সন্তান। ডলার উপার্জনের স্বপ্নে দালালের খপ্পরে পড়ে চরম বিপদসংকুল জেনেও 15 থেকে 20 লাখ টাকা খরচ করে অবৈধ পথে বিদেশ পাড়ি জমাতে গিয়ে সর্বশান্ত হচ্ছে অসংখ্য পরিবার। আবু কালাম দালাল আমার বলছে যে বৈধভাবে 14 লাখ টাকা ইতালি নিয়ে দেবে, 1 টাকা আর এক্সট্রা কোনো টাকা লাগবে না। আমাদেরকে না বললেও অবৈধভাবে লিবিয়ে নিয়ে যায়। সেখান থেকে আমার বাড়ি প্রচুর মারধর করে, মানে ওর লোক আছে মাফিয়া, মানে ওর নিজেরই লোক, আবু কালামের লোক। এখানে আমার বাড়ি এতটাই মারধর করে, এতটাই টর্চার করে যে আমাদেরকে ভিডিওগুলো দেখাইছে আমারে। আমি এখন মানে টাকা দিতে বাধ্য হয়েছি। এই পর্যন্ত আমার কাছে 51 লাখ টাকা নিয়েছে আর কি। তুমি ভাইজান এই টাকা পাঠাই দেন আমার 12 লাখ, আমি ওই বাইকনারের সাথে কইরা নিয়ে যাব। আরে দেখলে মনে হয় দোকান দেখলে মনে হয় আমার বাবা এদিকে আছে। দালাল চক্র বিভিন্ন জেলা থেকে অভিবাসন প্রত্যাশীদের সংগ্রহ করে ঢাকা বা চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় দুবাইয়ে নিয়ে যায়। সেখান থেকে ট্রানজিট ভিসায় পাঠানো হয় মিশরের আলেকজান্দ্রিয়া অথবা তুরস্কে। পরের গন্তব্য লিবিয়ার বেনগাজি। এরপরেই শুরু হয় ভাগ্যের নির্মমতা। কেউ সাগরে ডুবে প্রাণ হারায়, কেউ বা আবার অপহরণকারী চক্রের কবলে পড়ে। ইউরোপের যে সমস্ত দেশে আমাদের শ্রমিকরা বা আমাদের নাগরিকরা যেতে চান, অধিকাংশ দেশের ঢাকায় দূতাবাস নাই। সেটার জন্য তাদেরকে দূরে যেতে হয়, হয় দিল্লি যেতে হয় কিংবা অন্যান্য দেশে যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া এবং চায়নাতেও যেতে হয়। সেখান থেকে তাদের এমপ্লয়মেন্ট ভিসা নিতে হয়। তো সেইটাও তো কমপ্লিকেটেড তাদের জন্য। তো এই সমস্ত কারণে তারা সহজ পথ খোঁজার চেষ্টা করেন। ইনফো মাইগ্রান্টসের তথ্যমতে 2024 সালে নৌকাডুবি সহ নানাভাবে মারা গেছেন 7 শতাধিক মানুষ। আর 2023 সালে নিখোঁজ হয়েছে বা মৃত্যুবরণ করেছে প্রায় 4000 অভিবাসন প্রত্যাশী। একপাক্ষিক হলে হবে না, তার মানে হলো কেবল আমাদের সরকার চেষ্টা করলে হবে না। সেখানে যে দেশগুলোতে তারা যাচ্ছেন, ধরে নিই ইউরোপ, সেখানে ইউরোপের দেশগুলোর দিক থেকে একটা পজিটিভ মনোভাব আপনার থাকাটা জরুরি। ইউরোপের দেশগুলোতে জনশক্তি পাঠাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করার তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। ইউরোপের দেশগুলোর সঙ্গে এই শ্রমিক বিনিময়ের বা শ্রমিক প্রেরণ করার কোনো দেশের সঙ্গেই আমাদের কোনো রকম চুক্তি নাই বা ব্যবস্থাপনা নাই। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। এবার বই মেলার মোহনায়। অমর একুশে বইমেলার 22তম দিন। ছুটির দিন হওয়ায় মেলায় বই প্রেমীদের ছিল উপচে পড়া ভিড়। শনিবার বিকেলটা জমজমাট হলেও হঠাৎ বৃষ্টিতে মেলায় ছন্দপতন ঘটে। আর মুহূর্তে প্রকাশনা প্রতিষ্ঠানের কর্মীরা ব্যস্ত হয়ে পড়েন বই সামলাতে। তবে বৃষ্টির মধ্যেও বসে থাকেননি লেখক প্রকাশকরা। মেলা জনশূন্য হয়ে পড়লেও এ সময় প্যাভিলিয়নের মধ্যেই বইয়ের প্রকাশনা উৎসব করা হয়। হাসনাইন মঞ্জুর মোর্শেদের লেখা ফিসফিসানি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েজের প্রকাশক মুশফিকুল্লাহ তন্ময়, NDFBDর চেয়ারম্যান AKM শোয়েব। গল্পগুলো ভিন্ন স্বাদের, প্রেমের গল্প,
প্রত্যাখ্যানের গল্প, অবহেলার গল্প, তার সাথে সাথে এই 24-এর যে অভ্যুত্থান, যে গণ আন্দোলন, এটা নিয়েও একটা গল্প আছে। হুট করে বৃষ্টি নামায় যেটা হয়েছে, মানুষ কিন্তু চলে যায়নি, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে শেল্টার নিয়ে এবং বই দেখছে অনেকেই। দেশের বাইরের খবর। রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে $29 মিলিয়ন অর্থ সহায়তা দিয়েছে। এমন আলোচনা তুঙ্গে ওঠার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন রেখেছেন, এই রাজনৈতিক পরিমণ্ডলে অর্থ কী এবং কে পেয়েছে এই সহায়তা। অন্যদিকে ভারতের নাগরিকদের ভোট কেন্দ্রে আনতে নরেন্দ্র মোদীকেও $21 মিলিয়ন অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। ক্ষমতারোহণের পর থেকেই তার নানা আগ্রাসী সিদ্ধান্ত ও বক্তব্যের মাধ্যমে পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো গ্রিনল্যান্ডকে খরিদ করা, কখনো বা গাজা দখল করার মতো আকাঙ্ক্ষা প্রকাশ করে জন্ম দিয়েছেন নানা সমালোচনার। এবার জো বাইডেন আমলে বিভিন্ন দেশকে দেয়া অর্থ সহায়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে $29 মিলিয়ন অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার রিপাবলিকান গভর্নর অ্যাসোসিয়েশন আয়োজিত নৌশভোজ অনুষ্ঠানে ট্রাম্প এ কথা জানান। সেই সঙ্গে একটি প্রশ্নও করেন তিনি, এর রাজনৈতিক পরিমণ্ডলটা কি আর কেন এখানে অর্থ সহায়তা দেয়া হয়েছে, কোন সংস্থাকে এ সহায়তা দেয়া হয়েছে সেটি জানা নেই কারো। ট্রাম্প বলেন, যে সংস্থাকে সহায়তা দেয়া হয়েছে সেখানে মাত্র 2 জন কাজ করেন, যাদের চেকের মাধ্যমে এ অর্থ দেয়া হয়। $29 million to strengthen the political landscape in Bangladesh. Nobody knows what they mean by political landscape. What does that mean? শুধু বাংলাদেশই নয়, ভারতকে দেয়া $21 মিলিয়ন অর্থ সহায়তা নিয়েও প্রশ্ন তুলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ অর্থ গেছে তার বন্ধু নরেন্দ্র মোদীর কাছে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য। ট্রাম্প কটাক্ষ করে বলেন, ভারতের নাগরিককে ভোটদানে উৎসাহিত করতে $21 মিলিয়ন দেয়া হলে যুক্তরাষ্ট্রের ভোট কেন্দ্র কেন খালি থাকবে? তিনিও যুক্তরাষ্ট্রের ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চান। And $21 million for voter turnout in India. Why are we caring about India turnout? We got enough problems. We want our own turnout, don't we? Can you imagine all that money going to India? I wonder what they think when they get it. Now, it's a kickback scheme, it's not like they get it. এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায় $21 মিলিয়ন এ অর্থ সহায়তা পাননি ভারত। তবে 2022 সালে বাংলাদেশকে $21 মিলিয়ন দেয়া হয়, যা ওই বছরের জুলাইয়ে আমার ভোট আমার প্রকল্প এবং পরে নাগরিক প্রকল্পের আওতায় USAID এ সহায়তা দেয়। এত সব অনিয়মের অভিযোগে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরপরই বাংলাদেশ, ভারত সহ 50টি দেশে USAID এর সহায়তা বাতিল করেন ট্রাম্প। কাজী শাহরিন, মোহনা সংবাদ। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাকাতের ভূমিকা গুরুত্বপূর্ণ, এমন মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, বিশ্বব্যাপী সমাজ ব্যবস্থায় জাকাতের সৌন্দর্য এবং প্রভাব রয়েছে। শনিবার রাজধানীর গুলশানে 2 দিনব্যাপী জাকাত মেলার উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট CZM এর উদ্যোগে আয়োজন করা হয় 2 দিনের জাকাত মেলা। জাকাত প্রদানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও হজ ফাইন্যান্স কোম্পানি স্থান পেয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমৃদ্ধ আগামীর জন্য সচেতনভাবে জাকাত দিলে দারিদ্র্য হ্রাস, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে ভূমিকা রাখা সম্ভব। রাষ্ট্রের পক্ষ থেকে বলা উচিত যে আপনাদের প্রত্যেকে জাকাত দেওয়া উচিত, জাকাত দেন, এই কথাটা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে বলা দরকার, উৎসাহিত করা দরকার। বাংলাদেশ through the CSM pioneering roles exemplify how structured zakat collection can transform lives, ensuring that recipient progress from dependence to self-sufficiency. সোশ্যাল ক্যাম্পেইনে উদ্বুদ্ধকরণের প্রচেষ্টাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের এই যে আজকে আমরা আলোচনা করছি ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স, কিন্তু ওই আলোচনার সূত্র ধরে আমরা বৃহত্তর আলোচনাটার জায়গায় যাচ্ছি। বাণিজ্য উপদেষ্টা বলেন, সাম্য প্রতিষ্ঠায় জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গত 15 বছর বিষয়টি উপেক্ষিত ছিল। অভিযোগ করেন, যারা ক্ষমতায় ছিলেন তারা কেবলই ভোগেই ব্যস্ত ছিলেন। সংস্কার যদি NBR করা না যায়,
মারাত্মক বিপর্যয় ঘটবে। একই জিনিসই ঘটবে। ধনীদের দ্বারা দেশের অর্থনৈতিক পলিসি এমনভাবে তৈরি হবে, এমনভাবে তৈরি হয়েছে গত 15 বছর। এই সিলসিলা যদি চালু থাকে, ধনীরা যদি দেশের আমদানি শুল্ক রপ্তানি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা শুরু করে, তাহলে সম্পদের সুষম বন্টন কোনোভাবেই সম্ভব না। বৈষম্য দূর করে মর্যাদাপূর্ণ সমাজ গঠনে জাকাতের অবদান অনস্বীকার্য, এমন মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। নৈতিকভাবে যতদিন পর্যন্ত আমাদের নেতৃত্বের মধ্যে এই অনুভূতি না আসবে। শামীমুজ্জামান চৌধুরী, মাহনা সংবাদ, ঢাকা। উমরা হজের টিকিট সিন্ডিকেট ভাঙতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। শনিবার নাটোরে মডেল মসজিদ ও ইসলাম সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন শেষে তিনি বলেন, কোনো এজেন্সি 3 দিনের বেশি টিকিট বুকিং দিতে পারবে না। সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা। উমরার টিকিটের সিন্ডিকেট আমরা সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছি যে কিছু সংখ্যক লোক একটা সিন্ডিকেশন করে রমজান মাসে সমস্ত টিকিট তারা বুক করে রেখেছে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে যাতে সিন্ডিকেট করে উমরার টিকিটগুলো দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ বিক্রি করতে না পারে, আমরা একটা নিয়ম জারি করেছি। জমজমাট আয়োজনে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসি এর মিলন মেলা। শনিবার হলিডে রিসোর্টে অ্যাসোসিয়েশনের কর্মকর্তা 8 শতাধিক সদস্য এবং তাদের পরিবার এতে অংশ নেয়। খেলাধুলা, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন সহ নানা আয়োজনে মেতে ওঠেন তারা। এ ধরনের মিলন মেলা বিনোদনের পাশাপাশি কাজের ক্ষেত্রেও উৎসাহ বাড়ায় বলে মনে করেন সংগঠনের কর্মকর্তারা। ৭৪টি ডিজিটাল প্রচারণাকে সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের ৮ম আসর। শনিবার রাতে রাজধানীর একটি 5 তারকা হোটেলে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়। মেঘনা গ্রুপের পরিবেশনায় এবার ডিজিটাল মাধ্যমে সক্রিয় প্রচারণায় মনোনয়ন জমা পড়ে 1057টি। বিভিন্ন ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে 3টি গোল্ড সহ 24 সিলভার আর 47টি ব্রোঞ্জ পদক দেয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এমডি শরীফুল ইসলাম, সিইও সাজিদ মাহবুব সহ উপস্থিত ছিলেন 5 শতাধিক ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ ও পেশাজীবীরা। চাঁদপুরে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে আদালতের বিচারিক কার্যক্রম। 26 জন বিচারকের 26টি এজলাস থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 16টি, যে কারণে বাড়ছে মামলা জট আর সেবা প্রত্যাশীদের দুর্ভোগ। জেলাবাসীর দাবি একটি স্বতন্ত্র জুডিশিয়াল ভবন তৈরির। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চাঁদপুরের আদালতে 26 জন বিচারকের বিপরীতে 26টি এজলাস থাকার কথা থাকলেও এজলাস আছে মাত্র 16টি। একজন বিচারক এজলাস থেকে নামলে অন্যজন বিচার কার্যক্রম পরিচালনার জন্য ওঠেন। একই এজলাসে 2 থেকে 3 জন বিচারক কাজ করেন পালাক্রমে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজস্ব ভবন না থাকায় দিন দিন বাড়ছে নানা সংকট সহ মামলা জট। এমন বাস্তবতায় ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থী ও বিচার সংশ্লিষ্টরা। মামলা জটসহ শুনানি বিলম্বিত হওয়ায় বিচার প্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। একটি জুডিশিয়াল ভবন নির্মাণ হলে এই সংকট কাটবে দাবি আইনজীবীদের। 3টা কোর্ট বসতে হয়, সেখানে বিচারক যারা আছেন ওনাদের ওই বিচার কাজের যথেষ্ট সময় দিতে পারেন না এবং সংকটের কারণে সেখানে বিচার প্রার্থীকে নিয়ে বিচার কার্যক্রম ভালোভাবে পরিচালনা করতে পারে না। চাঁদপুরে জুডিশিয়াল ভবনটি দ্রুত করা হোক, তাহলে চাঁদপুর থেকে মামলার জট কমবে এবং বিচার প্রার্থীরা তাদের বিচার পাবে। জুডিশিয়াল ভবন না থাকায় একটি খাস কামরায় 2 থেকে 3 জন বিচারককে বসতে হয়। ইতিপূর্বে বেশ কয়েকবার নথিও চুরি হয়েছে। এতে বিচার কার্যক্রম চলছে ধীর গতিতে। অত্যন্ত কষ্ট পোহাতে হচ্ছে, আমরা আইনজীবীগণ কষ্ট পোহাচ্ছি, পাশাপাশি বিচার প্রার্থীরা অনেকভাবে লঘু লাঞ্ছনা পাচ্ছে। পাশাপাশি আমাদের বিচারকরা বসার জায়গা না থাকার কারণে ওনারা একটি খাস কামরা 2 থেকে 3 জন বিচারক ভিন্ন ভিন্ন ভাবে বসতে হয়। তো এটা ইতিপূর্বে বেশ কয়েকবার নথি চুরি হয়েছে
এবং বিচার কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে না, বিচার কার্যক্রম ধীরগতিতে চলতেছে। সমস্যাটি গুরুত্বের সাথে নিয়ে কর্তৃপক্ষ একটি স্বতন্ত্র জুডিশিয়াল ভবন নির্মাণের দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই চাওয়া জেলাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৬ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার বিকেলে ৬ জিম্মিকে নুসিরাতে শিবির থেকে মুক্তি দেওয়া হয়। এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ৬২০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেওয়া হবে। এরই মধ্যে শুক্রবার রাতে ইসরায়েলের কাছে নিহত জিম্মি সিরি বিবাসের মরদেহ পাঠায় হামাস। এদিকে মরুর বুকে উত্তাপ ছড়াতে প্রস্তুত ভারত ও পাকিস্তান। আজ বিকেল ৩টায় ময়দানে লড়াইয়ে নামবে যে এই দুই দল। মাঠে নামার আগে দু দলের মুখোমুখি পরিসংখ্যানটা কেমন তা জানব কাজী পাপ্পুর ডেস্ক রিপোর্টে। ভারত পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা, কি মাঠের ভেতরে কি বাইরে। রাজনৈতিক বৈরিতার কারণে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল এখন আর দ্বিপক্ষীয় সিরিজ খেলে না, কেবল আইসিসি টুর্নামেন্ট এলেই মুখোমুখি হয়। তাতেও অবশ্য একটা কিন্তু থাকে, যেমন এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান স্বাগতিক হওয়ার কারণে তাদের মাটিতে খেলতে আপত্তি জানায় ভারত, ফলে তাদের সব ম্যাচ নেওয়া হয় দুবাইয়ে। রোববার ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটিও হবে সেখানে। এই ম্যাচে ভারতের চেয়ে একটু বেশি চাপে থেকেই খেলবে পাকিস্তান, কারণ ধারাবাহিকতার অভাব। তার উপর আইসিসির কোনো ইভেন্টে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রাপ্তির ঝুলি নেহাতেই হতাশাজনক। আইসিসির সব ইভেন্ট মিলিয়ে ২১ দেখায় পাকিস্তানের জয় মাত্র ৪টিতে, হেরেছে ১৬ ম্যাচ, আর ফলাফল আসেনি একটিতে। আইসিসির ইভেন্টে পিছিয়ে থাকলেও ওয়ানডে পরিসংখ্যানে ভারতের চেয়ে জয়ের পাল্লা বেশ ভারী পাকিস্তানের। ১৩৫ ম্যাচে ভারতের ৫৭টির বিপরীতে পাকিস্তানের জয় ৭৩টিতে। ফলাফল নিষ্পত্তি হয়নি ৫ ম্যাচে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতলেও এরপর চিরপ্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে কোনো ওয়ানডেতে জয় পায়নি পাকিস্তান। ৬ ম্যাচের ৫টিতেই হেরেছে ৯২-এর বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০২৩ সালে শেষ দেখায় বাবর রিজওয়ানদের ৭ উইকেটে হারায় রোহিত শর্মারা। এবারের আসরেও হার দিয়ে যাত্রা শুরু পাকিস্তানের। শেষ ৪-এর আশা টিকিয়ে রাখতে হলে অবশ্যই হারাতে হবে ভারতকে, বাদবাকি পরের হিসাব। বিপরীতে স্বাগতিকদের যখন নড়বড়ে অবস্থা, তখন দারুণ ছন্দে এগিয়ে চলছে ভারত। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ৬ উইকেটে, তাই পাকিস্তানের বিপক্ষে জিতলে সেরা ৪-এ পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। কাজী পাপ্পু, মোহনা সংবাদ। ক্রিকেটের আরও খবর। ঢাকা প্রিমিয়ার লিগের ২০২৫ মৌসুমের দল বদলে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। দল বদলের প্রথম দিনে অনলাইনে কাগজপত্র জমা দেন তিনি। গেল আসরে সাকিব খেলেছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। পরিবর্তিত পরিস্থিতিতে দলটির প্রধান পৃষ্ঠপোষক সরে গেছে। এদিকে ক্লাব কর্তৃপক্ষ আশা আগামী মাসে শুরু প্রিমিয়ার লিগে সাকিবকে পাওয়া যাবে। দুদিনব্যাপী দল বদলে ক্রিকেটারদের অনলাইন এবং অফলাইন দুভাবেই রেজিস্ট্রেশন করানো যাচ্ছে। এবারের প্রিমিয়ার লিগ শুরু হবে মার্চের প্রথম সপ্তাহে। সাকিবকে নেই, আমরা খেলোয়াড় সাকিবকে নিয়েছি। সাকিবের অবদানেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছি। এই প্লেয়ারটাকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলাটাও আমাদের অনুচিত। কেরিয়ার শুরু থেকে আমার সাথে ছিল এবং এখনও ও আশা প্রকাশ করছেন আমার সাথেই থাকবেন। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মানুষ ঈদের আনন্দ পায় এমন ভোট উৎসবের প্রত্যয় কমিশনের। যত দ্রুত সম্ভব নির্বাচন চায় বিএনপি, আগে সংস্কার দাবি জামায়াতের। ঋতু পরিবর্তন, বাড়ছে শিশুর জ্বর, ঠান্ডা, কাশি আর নিউমোনিয়া। শিশুকে যত্নে রাখতে অভিভাবকদের সতর্ক করলেন চিকিৎসকরা। অবৈধভাবে ইউরোপে যাওয়ার স্বপ্ন সর্বশান্ত করছে বহু পরিবারকে। বৈধ শ্রমবাজার নিশ্চিতে কূটনৈতিক তৎপরতার তাগিদ বিশেষজ্ঞদের। এবং ইউএসএইডের $29 মিলিয়ন সহায়তা বাংলাদেশে কে পেয়েছে জানে না ট্রাম্প। ভারতে ভোটার টানতে 21 মিলিয়ন খরচ করেছেন মোদি। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।